ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি নিবেদিত ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌ, আর আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার ভীষণ পছন্দের এবং তার জ্বালাময়ী বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে। আর বিভিন্ন উত্তপ্ত টকশোতে তাকে আমরা দেখতে পাই। এত দারুণ বলেন তিনি, আইনজীবী বলে কথা খুব ভালো বলবেন, এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় গুণ আমার কাছে মনে হয় তার মনটা খুব ফ্রেশ, ফিল্টার করে কথা বলেন না এবং খুবই স্পষ্টবাদী। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। কেমন আছেন আপা? ঈদ মোবারক। ভালো আছে, ঈদ মোবারক। খুব ভালো লাগছে, কারণ রান্নাঘরে আপনাকে পাওয়া যাবে এটা হয়তো দর্শকেরও কনফিউজ হবে যে পাপি আপা রান্নাঘরে কি করছে। আমার হোস্টেলে খুব ছিল, মেয়েদের হোস্টেলে, হ্যাঁ যে আমি অনেক রান্না করি এবং সবাইকে নিয়ে খাই। আচ্ছা, এটা কি আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে মেয়েদের হোস্টেলে এটা প্রচার ছিল। আবার আমার এলাকাতেও প্রচার আছে যে ঈদের সময় অন্ততপক্ষে অনেক রকম 20-30 রকম আইটেম করে টেবিল একটা বড় আছে, আমি সেখানে সাজাই গুছাই রাখি। না, নেত্রী বলে কথা, সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাওয়ার যে একটা প্রবণতা সেটা তো থাকবে, খুব স্বাভাবিক। তো ঈদের দিন কেমন কাটলো আপনার? ঈদের দিন কাটলো মোটামুটি, ছেলে মেয়েরা যেহেতু বাহিরেই থাকে, একা স্বাভাবিক কারণে একটু একাই। আচ্ছা, বাট এবারে ঈদ তো একটু আলাদা, যেহেতু বিএনপি সরকার এখন ক্ষমতায় রয়েছে। আসলে ঈদ তো মানসিক শান্তিটা হয়তো আছে, অত্যাচার নাই, টর্চার নাই, মিথ্যা মামলা নাই, জুলুম নাই, সেই মানসিক স্বস্তি এবং শান্তিটা আছে। এবং মানুষ হ্যাপি, অনেকদিন পর একটা সরকার পেল, নির্বাচিত সরকার, মানুষের পছন্দের সরকার। এবার ঈদে বোধহয় অনেক বছর পর এবারের ঈদে আপনি ঘরে বসে শান্তিমত ঈদ করেছেন। আগে তো একটা দৌড়ের উপর থাকতে হতো, মামলার উপর থাকতে হতো, পুলিশি টর্চার, পুলিশ এসে ইয়ে করে। ঈদেও শান্তি নাই, যে গোয়েন্দা নজরদারির ভিতরে থাকতে হতো। তো এইবার অন্তত পক্ষে স্বস্তি এবং শান্তির একটা নিঃশ্বাস সেক্ষেত্রে তো আছেই। আপনাকে যেহেতু আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পুষ্টি রান্নাঘরে, তো আপনার পছন্দের খাবার আপনার কাছে আমরা খাওয়াতে চাই। আর সেই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রফেশনাল শেফকে। তিনি খুবই দারুণ রান্না করেন এবং তার হাতের রান্না কিন্তু অনন্য, অসাধারণ। তিনি হচ্ছেন মেহেরুন আক্তার মেরি। কেমন আছেন শেফ? আপু আমি অনেক ভালো আছি, আর আমার পছন্দের দুইজন মানুষ আমার সামনে, আমি অনেক বেশি ভালো। আচ্ছা, আপাকে দেখে কি মনে হচ্ছে? আপা কিন্তু পর্দায় যেরকম খুবই রাগী, ভীষণ মানে কঠোর, মানে খুব কঠিন হৃদয়ের মানুষ বলে মনে হয়, অ্যাকচুয়ালি ভেতরটা কিন্তু মানে একদম নরম, নারকেলের মতো। হ্যাঁ, আমি তো মিলাতে পারছি না, মানে বাস্তব আর পর্দা পুরো ভিন্ন। মানে আপনি তো কালাভুনা নিশ্চয়ই খুব পছন্দ করেন। পছন্দ করি। নাকি মানে গরু নাকি খাসি, কোনটা পছন্দ? খাসিটা বেশি পছন্দ। ও ফাইন, তাহলে আমার কাছে খাসি রান্না করব আজকে। আমরা খাসির রাজালা। ও, খাসির রেজালা। কোনো সমস্যা নেই, পছন্দ এটা আপনার? পছন্দ। তাহলে আমরা আজকে আপনার জন্য তৈরি করব আপনার পছন্দের খাসির রেজালা। ঠিক আছে। ফার্স্টে কি করছি আমরা? প্রথমে হচ্ছে আমরা চুলাটা অন করে নিব, তারপর হচ্ছে অয়েলটা দিব। শিওর। যেহেতু আমি 1 কেজি মাংস নিয়েছি, আমি অয়েল দিচ্ছি হাফ কাপ পরিমাণ। জি। আপা, আপনি সর্বোচ্চ একসঙ্গে কত সংখ্যক মানুষের জন্য রান্না করেছেন? 150 থেকে 200 জন করতে হয়, মানে 4-5 দিন থেকে আসে। আমাকে আইটেম এমন হয় বানাতে হয় যাতে 4-5 দিন চলে। যেমন এক বন্ধুদের সাথে 1 কেজি চাল দিয়ে পায়েস করলাম। ও বাবা! সেটা মাত্র 2 বোল হলো। তো একটা বোল ফ্রিজে রাখলাম, একটা দিয়ে দিলাম। তারপরে অনেক শুকনা খাবার করতে হয় যাতে 3-4 দিন 5 দিন নষ্ট না হয়। তো শুকনা আবার সব হাতেই করতে হয়। যেমন পোস্তদানা দিয়ে নারকেলের পিঠা তৈরি করি, তৈরি করি। তারপরে হচ্ছে সেমাইটাও খুব শুকনা করে আপনি পান আপা? করতে হতো আমাকে, মানে 20-25 বছর এটাই করতে হতো। ওরে বাবা, বিশাল ব্যাপার। করতে হতো। তো সেইভাবে অভ্যাস এখন আস্তে আস্তে সীমিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে পৃথিবী। এবার আবার মাঠের রাজনীতি করতে হতো। বিশাল ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কি দিচ্ছি আমরা? প্রথমে হচ্ছে আমি তেজপাতা, এলাচ কয়েকটা, তারপর হচ্ছে দারুচিনিটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা। আমার কাছে রান্নাঘরের ঘ্রাণটা আর এই যে একটা কেমন একটা মিউজিক হয় না যখন আমরা অয়েলের মধ্যে সবকিছু দিতে থাকি, এটা ভালো লাগে খুব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাপ পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। শিওর। আপুর ডেজার্টের গল্প আমি একটু শুনতে চাই। আপনার হাতের স্পেশাল ডেজার্ট কি? কুনাফা, ভাসবুসা, তারপরে বাকলাভা, তারপরে উমালি। ও, সব তো আরাবিয়ান ডেজার্ট। জি না, আরাবিয়ান, ফ্রেঞ্চ ডেজার্ট আছে, তিরামিসু, ইতালিয়ান ডেজার্ট, টার্কিশ আরাবিয়ানটা, টার্কিশ হচ্ছে বাকলাভা, ভাসবুসা। ওরা প্রচুর সুইট পছন্দ করে। কিছুদিন আগে আমি জাজমেন্ট করে এসেছি টার্কি থেকে। ও ওয়াও, দারুণ। ইন্টারন্যাশনাল জাজ ছিলাম। তো
প্রতিটা শপে এত বেশি সুইট, মানে ওরা এত সুইট লাভার, সুইট খেতে এত পছন্দ করে। আমি একটা বাকলাভা খাওয়ার পর আমার মনে হচ্ছিল আমার মাথা ঘুরতেছে, আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ। কিন্তু ওরা মানে ওদের হচ্ছে আমরা যেরকম রাইস ভাত সবজি যেভাবে খাই, ওরা হচ্ছে ওই রকম ভাবে বাকলাভা বাসবুসা খাচ্ছে। আরে বাহ, আপনার যিনি অর্ধাঙ্গ হারুনুর রশিদ, সাবেক এমপি, তাকে নিয়ে আপনি অনেক অনেক গল্প করেছিলেন, তো সে আপনার হাতের কোন রান্নাটা খুব পছন্দ করে? সে তো ওই যে বললাম যে হালকা পাতলা রান্না খায়, হ্যাঁ। যেগুলো খাবারই পছন্দ করে, কিন্তু সেটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে করতে হবে, হ্যাঁ। আর তেল ভীষণ কম। আচ্ছা, তেল তাহলে মশলা মশলা খুবই কম কম খায়। হ্যাঁ, তেল মশলা খুবই কম, এবং শুকনা মরিচ খাবেই না। আয় মানে শুকনো মরিচ কি আপনার পছন্দ? আমার পছন্দ। মানে বাসায় যারা সবাই থাকে সবার জন্য মিলে একটা করি, হ্যাঁ, হ্যাঁ। আর ওনার জন্য আলাদা করে করি। রান্না নিয়ে কখনো ঝগড়া হয়েছে? রান্না নিয়ে তো খিচখিচি হয়, মানে যেহেতু কাঁচামরিচ খায়, আমি হয়তো করতে পারলাম না, কাজের মেয়ে করতে গেল, করতে যে একটু দিয়ে দিল শুকনা মরিচকে, হ্যাঁ। তেলটা একটু বেশি করলো, হ্যাঁ। তো তখন তো সেটা সে খাবে না, ও দারুণ। ওটা দেখে খিচখিচি হয়। কি দিচ্ছি এবার? এই পড়ে গেছে। পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো গার্নিশিং এর জন্য। কিছুটা তুলে নিলাম, আর একটু কিশমিশ আর হচ্ছে সাথে কিছু বাদাম দিয়েছিলাম, অ্যালমন্ড দিয়েছিলাম। আমি একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপু। মানে এটা গ্রিন গ্রিন কেন লাগছে? এখানে কি চিলি আছে? না, গ্রিন এটা চিলি হচ্ছে না, একদম নতুন রসুন যেটা ও নতুন রসুন okay. বাজারে, হ্যাঁ নতুন হ্যাঁ, রসুনটা হ্যাঁ। গ্রিন কালার থাকে। তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা 2 টিস্পুন, এরপর আদা বাটা দিচ্ছি, আদা বাটা। হ্যাঁ বাহ। 1.5 টিস্পুন। আচ্ছা, কিছু আমি চিলিকে একটু পেস্ট করে রেখেছিলাম, সাথে হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম, এটা 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এটা Okay. হচ্ছে কালারটা সুন্দর হবে এবং টেস্ট অনেক ভালো হবে। আর এদিকে আমরা হচ্ছে আর কি দিব? কাশ্মীরি মরিচের গুঁড়া, মানে সুন্দর একটা কালার চলে আসবে কাশ্মীরি মরিচের গুঁড়া। হ্যাঁ, এই বিভিন্ন মরিচ, হাটহাজারি মরিচ, বোম্বাই মরিচ, কাশ্মীরি মরিচ, শিমলা মরিচ, কত রকম মরিচ, প্রত্যেক মরিচের গুণ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, ওইটা হচ্ছে এটা রান্নার যে colour পুরো কোথায়? ফেসটা পুরো হ্যাঁ। চেঞ্জ হয়ে যাবে। ও ওয়াও, কালারটা দেখেই তো মনটা ভালো হয়ে গেল। আপার কিন্তু পোশাকের রঙের সাথে আজকে মিল আছে, মিলে গেছে। এবার কি দিচ্ছি আপু? টক দই। আপু টক, হ্যাঁ আমি 1 টেবিল স্পুন হচ্ছে বাদাম বাটা দিয়েছি, অ্যালমন্ড ক্যাশনাটকে আমি আগে থেকে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। আচ্ছা ফাইন। আর সাথে 1 টেবিল স্পুন হচ্ছে টক দইটা দিচ্ছি। ঠিক আছে। আর সল্ট তো অবশ্যই আমাকে পরিমাণ মতো? হ্যাঁ পরিমাণ মতো দিতে হবে। লবণের মতো ভালোবাসা না হলে কিন্তু জমবে না। জি আপু। আর একটু আমি গরম মশলা নিচ্ছি, এটা হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে জয়ফল, জয়ত্রী, লবঙ্গ। লবঙ্গ, গোলমরিচ সবকিছু দিয়ে আমি একটু ব্লেন্ড করে আচ্ছা ফাইন নিয়েছিলাম। ফাইন। খাসির মাংসটা হচ্ছে আমি 1 ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর কারণ হচ্ছে মাংসটা দ্রুত সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর গন্ধটাও থাকবে না, হ্যাঁ, গন্ধটাও গন্ধটাও থাকবে থাকবে না, না। স্মেল আছে। হ্যাঁ, Right. খাসির যে স্মেলটাও দূর হয়ে যাবে। Sure. ভিনেগার অথবা লবণ দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দারুণ। মাংসটা আমি দিয়ে দিচ্ছি আপু। Sure. আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম। আপু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, একটু ধীরে ধীরে এটা রান্না করতে হবে। শিওর শিওর। আপা, এই যে বড় নামটা কে রেখেছে? বাবা? বাবা। আমাদের হারুন স্যার আপনাকে কি নামে ডাকে? পাপিয়া। আসলে পাপিয়া নাকি পাপিয়াটাকে পিয়া? সূচনার মা। ও হলে সূচনার মা, মানে বড় সন্তানের মা। এটা একটা কিন্তু বড় ব্যাপার, মানে বড় সন্তানদের নাম ধরে কিন্তু সবসময়, যেমন হয়তো মেরি আপু হলে মেরির মা, আমাকে যেরকম বলে মৌয়ের মা, সারার মা। সারার মা। হ্যাঁ হ্যাঁ, ট্রু। ও আপনার বেবির নাম কি? আমার বড় মেয়ে সারা। বড় মেয়ে মানে কয়টা বেবি? আমার 3টা বেবি। ও মাই গড, একদম বোঝা যাচ্ছে না। So, আপনাদের এখানে মিল আছে? তাই আমার 3টা, তারও 3টা। হ্যাঁ, তারও 3টা। আচ্ছা, এবার কি একটু দেখবো কতটুকু হলো? জি আপু, অলমোস্ট হয়ে গেছে। আমি একটু সে পানি অ্যাড করে দিব। আর 20 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে হচ্ছে ঘি আর কাঁচামরিচ দিয়ে আমরা নামিয়ে নিব। ও ফাইন। ঘিটা অ্যাড করলে খাবারের স্মেলটা আলাদা হয়ে যায়। যেহেতু রেজালা, হ্যাঁ। ঘি দেওয়ার পরে পুরো খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আপা, আপনার তো অনেক সুযোগ ছিল দেশের বাইরে চলে যাবার, এই যে সন্তানেরা দেশের বাইরে থাকে, আপনি কেন গেলেন না বা যান না? ছেলেমেয়েরা দেশের বাইরে তো আর শখ করে যায়নি, বাধ্য হয়ে গেছে। কারণ বাবা মার পরিচয় যখন জীবনের কাল হয়ে যাচ্ছিল ওদের, যখন তখন জেলে ঢুকতে হতো, আমাকে মামলায় পড়তে হতো, ডিবি এসে বাসায় ঘেরাও করতো, পুলিশ এসে দরজা নক করতো। স্বাভাবিক কারণে ওদের বাবা মার পরিচয় ওরা ওদের সোসাইটিতে দিত না। তো এইভাবে বাচ্চারা এ লেভেলস ও লেভেলস করলো স্কলাস্টিকা থেকে। নর্থ সাউথে ভর্তি হলো আমার বড় মেয়ে।
কিন্তু সার্বিক পরিস্থিতি দেখলো যে বাবা মামার পরিচয়, চাকরি বাকরি প্রত্যেকটা ক্ষেত্রে তারা ডিপ্রাইভ হবে, তখন তারা সিদ্ধান্ত নিল দেশে বাইরে যে চলে কেরিয়ারটা তো অন্তত পক্ষে এইভাবে তো আর হয় না হাফ ডান করে। তখন তারা সিদ্ধান্ত নিল যাওয়ার। আর আমি হচ্ছে বাইরে পছন্দ করি না, আমার ছেলেমেয়েরা পছন্দ করে না, বাধ্য হয়ে তারা গেছে, এখন অ্যাডজাস্ট করছে, খুব স্বাভাবিক। আর আমি সারা জীবনে কখনোই পছন্দ করি না, কারণ আমি যে পরিমাণ ভিকটিম ছিলাম সরকারের অত্যাচার, বিগত সরকারের আমরা যে পরিমাণ আমার উপর হয়েছে, রং পানি থেকে, মাঠ থেকে, পিঠ থেকে, রাস্তায় ফেলে পিটানো থেকে, তো আমি তো যে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাইলে আমার জন্য কোনো ব্যাপার ছিল না, ছেলে মেয়ে বাদ দিয়েও আমি পাইতাম। কিন্তু আমি যেহেতু দেশকেই ভালোবাসি, দেশে থাকাটাই পছন্দ করি এবং এখানেই আমি থাকবো, স্বাভাবিক কারণে আমার কোনো মোহ পিছুটান কোনো দেশের প্রতি নাই বাংলাদেশ ছাড়া। বাহ, দারুণ। এবার কি দিচ্ছি আপু? আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 8 থেকে 10টি। কাঁচামরিচটা দেওয়ার পরে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে। বাড়বে। জি আপু। বাই দ্য ওয়ে, আপনাদের বিয়ের একটা গল্প আছে, আগের শোতে আমরা এটা নিয়ে অনেক মজা করেছিলাম যে বিএনপির সাবেক চেয়ারপারসন বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনাদের বিয়ে দিয়েছিলেন। তিনি বিয়ে দিয়েছিলেন, আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠানে বাবার বাড়িতে গেছিল। আচ্ছা, তাই? সেই ঘটনাটা কি ছিল আজকে আরেকবার? সেটা ওই যে অনেকই ছাত্র নেতা নেত্রী বিয়ে করলো সব, হ্যাঁ, তো সবার বিয়ে হলো, খোকন শিরিন বিয়ে হলো, আমান ভাইয়ের সাথে তার জুটির বিয়ে হলো, ইলিয়াস আলীর সাথে লুনার বিয়ে হলো, হ্যাঁ, হাবিবের সাথে তার বিয়ে হলো। হ্যাঁ, তো আমি কি বিয়ে কেন করছি না? সম্পর্ক যদি না থাকে তারপর একটা সেটেলমেন্ট করে বিয়ে তো দেয়া যায়, এরকম একটা ম্যাডামের মানসিকতা ছিল। হ্যাঁ, এটা দিয়ে আমির হক সাহেব অনেক দিন যাবত এটা মানে বলা বলি এই সেই করে কোনো লাভ হয়নি, মানে হারুন সাহেবকে বলেও লাভ হয়নি, আমাকে বলেও লাভ হয়নি। আচ্ছা, কারণ বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত ছিল যে আমি চাকরিজীবী ঘরের মেয়ে, চাকরিজীবী বিয়ে করবো, হ্যাঁ, হ্যাঁ, পলিটিক্স আমি করবো, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা। তো ওটাই হয়তো সঠিক সিদ্ধান্ত ছিল। আজকে যদি কার্যকর হয় নাই, কার্যকর হয়নি। হ্যাঁ, হাজবেন্ডের কারণে নমিনেশন পাওয়া যাবে না, হাজবেন্ড পেলে আমি পাবো না, এই যে কত রকম বেড়া জালে পড়ে গেলাম আমি। তো কিন্তু তারপরে দেখা গেল আমাদের ফ্যামিলি, দুই ফ্যামিলিকে আমিনুল হক সাহেব ডেকে নিয়ে ফ্যামিলি মিনিমাইজ করলো আর কি। আচ্ছা, যে মানে বিয়ে দিলে কেমন হয়। ওরা আমার বাবা আমাকে প্রশ্ন করলো যে কোনো পছন্দের ছেলে আমার আছে কিনা, তাই বললাম না, আমার পছন্দ নাই। তাহলে বিয়ে যেখানে দেবো সেখানে করবা, তার তা তো নিশ্চয়ই। হ্যাঁ, তখন বললো যে ঠিক আছে, আমি বিয়ে ঠিক করেছি। তবে যে দেখলাম পাত্রকে, হ্যাঁ, তখন বলছে যে পাত্র আমরা সবাই মিলে ঠিক করছি, সব মিলে বসে বললো যে হারুন সাহেবের সাথে বিয়ের দিন ঠিক করলাম এবং তোমার বাবা আমরা সবাই মিলে 4 ফেব্রুয়ারি তোমাদের আঁকতে হবে। হ্যাঁ, বিয়ে 4 তারিখে ঠিক করছে, আমি 3 তারিখ সন্ধ্যার সময় বাসায় গিয়ে পৌঁছেছি। আচ্ছা। তারপরে যে বিয়েটা হলো, এখন কি মনে হয় সিদ্ধান্তটা ভালো ছিল নাকি মন্দ? বিয়ে তো কোনো সমস্যা নাই, একদম না। পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে বিয়ে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু রাজনীতিটা তো সমস্যা সৃষ্টি করছে। হ্যাঁ, এতে হয় কি, ব্যক্তিগত সুখ শান্তির ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা হয়ে যায়, ব্যক্তিগত ভাবে একটু প্রভাব পড়ে যায়। কারণ কেরিয়ার তো ছিল আমার, হ্যাঁ, ব্যাপক কেরিয়ার আলো একটা মেয়ে, এবং একসময় আমরা ক্রেস ছিলাম ছাত্র রাজনীতির। হ্যাঁ, তারপর মহিলা সংগঠনে যখন করছি তখনও ক্রেস, গোটা বাংলাদেশে ছাত্র সংগঠন করা মেয়েদেরকে নিয়ে এসে আমি মহিলা দল করাইছি। তো সেই মহিলা দল খুরশিদ জাহান হকের নেতৃত্বে যেটা ছিল, সেটা তো মানে অন্যরকম মহিলা দল ছিল। তো স্বাভাবিক কারণে হয় কি, ওই যে স্বামীকে যখন প্রতিবন্ধক হিসেবে দেখা হচ্ছে, পোস্ট, পজিশন, পদবি, নমিনেশন, তো সেই ক্ষেত্রে তো কেরিয়ারলেস আমি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি জাস্ট ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। এটা পুষ্টির ঘি। পুষ্টি খেয়ে, রাইট। স্মেলটা খুব দারুণ এবং গুণগত মানও ভালো। আমরা অনেকেই জানি না ঘি যে একটা হেলদি খাবার। অয়েল থেকে ঘি অনেক ভালো। বাটার, হ্যাঁ, বাটার তো অবশ্যই আরো ভালো। ঘি, আমার তো গরম ভাতে ঘি হলে আর কিছু লাগে না। আর তার সাথে একটু আলু ভর্তা, ডিম ভাজি, ও পাপা আপনি পুরো জিভে পানি এনে দিলেন। দারুণ দারুণ, মানে হোস্টেলের খাবার, হোস্টেলের খাবার। হ্যাঁ, সারাদিন কিছু করতে না পারলে কর্মব্যস্ততার ভিতরে ভাত চাপাতো, আলুদার, একটা ডিম ভাজের, একটু ঘি আদা মেখে খেয়ে ভালো। এই জীবনটা হয়ে গেছে, আমি জাস্ট সার্ভ করব একটা বাটিতে। শিওর শিওর, আপনি সার্ভ করুন, ততক্ষণ আমি গল্প করতে থাকি। বাই দ্য ওয়ে, মেরিপা, আপনি কার কাছ থেকে সালামি পেয়েছেন নিতে? আমার একমাত্র ভাইয়া। হ্যাঁ, বড় ভাই। জি, বড় ভাই। দারুণ। আপা, আপনি কি ঈদে সালামি পান এখন? না, আমি সালামি জীবনে কখনো পাইনি। কেন? জীবনে কখনো পাইনি মানে আমি বাড়ির ভিতরে 3 নাম্বার হলেও আমার দায়িত্ব বলতে হচ্ছে বড়দের মতো। হ্যাঁ, যখন আমি সার্বিকভাবে অর্গানাইজ করে সবাইকে সবকিছু করি, হ্যাঁ, স্বাভাবিক, কারণ আমি যখন সবকিছু করছি
তখন আমার জিনিসটা তো উজ্জ্বল হয়ে যাচ্ছে। একদম একদম। তা আমি উজ্জ্বলের মধ্যে আছি। ইস, কোনো ব্যাপার না, কখনো কখনো তো দিয়েই তৃপ্তি। না, কিছু মানুষ আসে এই পৃথিবীতে শুধু দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে শুধু নেবার জন্য। এটাই বোধহয় বাস্তবতা। আমরা প্লেটিং করে ফেলি। যারা শেফ আপা, আপনি কি কখনো খুব গুছিয়ে পরিবেশন করেন নাকি এত তাড়াহুড়ো থাকে? না, আমি খুব গুছিয়ে কাজ করি। আমার কাজের ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি নাই এবং নিট এন্ড ক্লিন। মানে 30 বছর আগের একটা জিনিস যদি দেখা আমি বাহির করি তো মনে হবে যেটা হয়তো নতুন, 3 মাস আগের কেনা। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমাদের কিন্তু কি সুন্দর প্লেটিংটা হয়ে যাচ্ছে, হয়তো এখন একটু গার্নিশিং করবে। সো গার্নিশ করতে করতে আমি জানতে চাই, বিএনপি ক্ষমতায় এসেছে 1.5 মাস হলো প্রায়, কি মনে হচ্ছে, কেমন দেখছেন? বেগম জিয়া পরিবারকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। বেগম জিয়াকে জেল খাটতে হয়েছে মিথ্যা মামলাতে, মিথ্যা অভিযোগে অপদস্থ হতে হয়েছে এবং নির্বাসনে যেতে হয়েছে। এবং তারও কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার অপশন ছিল, তিনি ছিল, কিন্তু উনি যেহেতু দেশের মাটি ছাড়বেন না বিধায় উনি তাদের সাথে বার্গেনিং করে দেশে থাকবেন, নিলে লাশ নিতে হবে এরকম আর্গুমেন্টে যে উনি দেশে থেকেছেন। তার 2 ছেলেকে, ওনার ছেলেকে নির্বাসনে দিয়েছে। দুর্ভাগ্যজনক হলো একজন ছেলে আর জীবন্ত ফেরত আসেনি, তার লাশটাকে মা হিসেবে গ্রহণ করতে হয়েছে। আর একজন ছেলে যখন ফেরত আসলো তখন মায়ের সান্নিধ্য দিয়ে বাবা বলে জড়িয়ে ধরিয়ে যে মাতৃত্বের যে অহংকারটা, যে সুখটা, যে স্বাচ্ছন্দ্যটা, সেটা মাও পৃথিবীর বুক থেকে পেয়ে যেতে পারলেন না। আর সন্তানও মাকে জড়িয়ে ধরে যে মা ডাকটা, এই আকুতিটা সন্তানের সারা জীবনের জন্য থেকে গেল, এটা মা হিসেবে আমি বুঝি। তো তারপরে এসে যে অপপ্রচারগুলো ছিল চোখের সামনে দেখে, অন্ততপক্ষে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে যে বুমেরাং হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, কথাবার্তা এবং মিথ্যা যে বয়ানগুলো ছিল, এবং এখনো অনেকে যে মিথ্যা বয়ান করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, এগুলো একবারে বুমেরাং। তাদের মুখে কলুপ আর তালা ছাড়া আর কিছু নাই এখন বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রীর এই 1-1.5 মাসের কে নিয়ে কোনো কিছু নেগেটিভ বলার কোনো সুযোগ নাই। ট্রু, একদমই তাই। এবার আমরা গার্নিশ করব। জি আপু, হ্যাঁ শিওর। কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। অ্যালমন্ড আছে, কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ঘ্রাণটাই অন্যরকম। তৈরি হয়ে গেছে আপু খাসির রাজালা আপনার জন্য। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। খুবই দারুণ। হ্যাঁ, স্মেলটাও অনেক দারুণ। বাহ, এবার রাখি সামনে আমি। থ্যাংক ইউ সো মাচ আপু, এবং আপনাকে অশেষ কৃতজ্ঞতা পাপিয়া আপা আজকে আমাদেরকে সময় দেবার জন্য। আপনার জন্য রয়েছে পুষ্টি সৌজন্য উপহার, সেই উপহার এবার আমি আপনার হাতে তুলে দিতে চাই। আপা, এটা আপনার জন্য। মৌ মেরি সহ সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ। ও, অনেক ভালোবাসা আপা, ঈদ মোবারক। আমি রাখছি এখানে। অসংখ্য ধন্যবাদ আপা। আর আপু, আপনাকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? জিটিভিতে আজকে এই রন্ধন প্রণালী রান্নার অনুষ্ঠানে আমি আজকে প্রথম আসলাম। তবে রোজা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে খাওয়ার অনেক রেস্ট্রিকশন ছিল, এই জন্য ঈদের আনন্দে এমন করে বেশি কিছু খাবেন না, তৈলযুক্ত খাবার, যাতে শরীরটা আবার অসুস্থ হয়ে যায়। খেতে হবে, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, সাবধান হতে হবে, খাবার স্বাদও নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও পুষ্টি নিবেদিত ঈদের রান্নায়। অবশ্যই ভালো থাকুন আর পাশের মানুষটিকে ভালো রাখুন, আর দেখতে থাকুন জিটিভি। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকা।